বিটু বাংলার পক্ষ থেকে ভিডিও করলাম। এখন আমরা হাজির হয়েছি প্রদীপ গুপ্তর এক্ষুনি একটা বই প্রকাশ করলেন ডক্টর পার্থসারথীবাবু। আমি প্রদীপবাবুর শুনবো, তারপর পার্থবাবুর অনুভূতিটা শুনবো। তিনি বাংলাকে নিয়ে, বাংলা সাহিত্যকে নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে, বাংলা চর্চা নিয়ে যেভাবে বিভিন্ন প্রান্তে আমাদেরকে উৎসাহিত করেন, আমরা গর্বিত, আমরা সমৃদ্ধ, আমরা কী বলবো মানে আমরা আল্লাহ আজকে না কদিন ধরে আপনি মাতিয়ে তুলেছেন বইমেলা, আজকের এই সরস্বতীর পুজোর দিনে আমরা পেয়েছি। ফেব্রুয়ারি পড়ে গেছে, ভাষার মাস, ভালোবাসার মাস। আপনারা ভাষাকে ভালোবাসুন। এবার ভাষাকে ভালোবাসলে যে শুধু কাজটা হয়ে যাবে তা না। ষষ্ঠী পুজোর মতো একটা দুটো বাংলায় বলে দিলাম, মানে বাংলাকে ধন্য করলাম, বাংলাকে কি যেন ট্যাগ দিয়েছে ধ্রুপদী ভাষা, আমরা উদ্ধার হয়ে গেলাম, এরম ব্যাপারটা নয়। এখনও সেই মেয়েদের ওই সঙ্গীত হবে আর মেহেন্দি হবে, এখনও সেই বলো ভাষা কেসরি বলে বিজ্ঞাপন হবে, আর আপনারা চুপ করে শুনতে থাকবেন। এর কোনো প্রতিকার নেই। আমি তার চেয়ে বলছি, বাংলা ভাষাটাকে শুধু আঁকড়ে না ধরে বাংলার সংস্কৃতিকে আঁকড়ে ধরুন, বাংলার ঐতিহ্যকে আঁকড়ে ধরুন, প্রত্যেকটা জিনিসকে প্রশ্ন করুন। যেখানে দাঁড়িয়ে আছি, ধরুন শোভাবাজারে দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করুন শোভাবাজার নাম কেন। ধরুন বইমেলায় দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করুন বইমেলা কে শুরু করেছিল, কবে, প্রথম কি হয়েছিল, পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা কোনটি। বোঝার চেষ্টা করুন কেন কলকাতার বইমেলা আর বাংলার সবচেয়ে বড় বইমেলা নেই। বাংলাদেশের ঢাকা বইমেলা অমর একুশ এখন সবচেয়ে বড় সেই জায়গা নিয়ে নিয়েছে। সবাইকে জিজ্ঞেস করুন কোথায় কেন আপনারা পিছিয়ে যাচ্ছেন। এক কথায় আমি যে বইটা আজকে শেষ হয়ে গেল, তৃতীয় মুদ্রণ, সবাইকে বলেছিলাম বাঙালিবাদী হন, অর্থাৎ নারীবাদী, মাওবাদী, মার্ক্সবাদী অনেক তো হলো, এবার বাঙালিবাদী হওয়ার সময় হয়েছে, সবাই বাঙালিবাদী হন। এই বাঙালিবাদী হওয়ার মানে পরিপ্রেক্ষিতে সুবাদে আমার দাদা, আমার সবচেয়ে প্রিয় মানুষ, কবি, সংগঠক, আয়োজক, লেখক শ্রী প্রদীপ গুপ্ত, তার একটি বই আজকে প্রকাশ করার জন্য আমায় ডেকেছিলেন। আপনারা জানেন বাঙালি সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে গবেষণা এসব ছাড়াও, ডাক্তার ছাড়াও আমি আবৃত্তিকার, বাচিক শিল্পী। একটা অপূর্ব সুন্দর মননশীল বই আজ প্রকাশ পাচ্ছে, প্রদীপদার সংকলিত বা লেখা। সেটা হলো আবৃত্তির পেছনে যে মনন, অর্থাৎ আমি গলা কাঁপিয়ে অপূর্ব সুন্দর কণ্ঠস্বর দিয়ে অপূর্ব সুন্দর একটা আবৃত্তি করলাম, কিন্তু সেটা মানুষের মনে বা সমাজে পৌঁছলেই না, ওপর দিয়ে বেরিয়ে গেল। তাহলে আবৃত্তি শিল্প কি সত্যি সময়ের সাথে সাথে সমৃদ্ধ হচ্ছে? সম্ভমিত্রর সময় যে আবৃত্তি, কাজী সব্যসাচীর আবৃত্তি, নীলাদ্রিশেখর বসুর আবৃত্তি, তার থেকে উৎপল মানে প্রত্যেকের পার্থগৌরী ঘোষ, আপনি যাদের যাদের নাম বলছেন, উৎপল খণ্ডু, একে একে শ্রদ্ধেয় গুরুজনেরা এসছেন আবৃত্তিতে। আজকের আবৃত্তি কি সত্যি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পেরেছি? এই নিয়ে একটা বিশ্লেষণ, আলোচনা, মনন, যেটার জন্য বাঙালি বিখ্যাত, সেই কাজটা প্রদীপদা করেছেন। এই বইটাকে নিয়ে বরং আজ একটু কথা হোক, আরো অনেক বড় করে প্রকাশ হওয়া উচিত ছিল, হয়তো হবেও ভবিষ্যতে। আমি প্রদীপদাকে বলেছি, আপাতত ছোট্ট করে আজ এটার উদ্বোধন হলো। কত নম্বর স্কোর? 611। আপনারা সবাই আসুন, প্রত্যেকে যারা আবৃত্তিকে ভালোবাসেন, যারা বাঙালিকে ভালোবাসেন, তাদের বলেছি যে আমার বইটা 488 থেকে সংগ্রহ করুন। যদিও আজ সব কপি ফুরিয়ে গেছে, আবার বুধবার আসবে, সপ্তর্ষি প্রকাশন। আর যারা আবৃত্তি এবং ঐতিহ্য ভালোবাসেন, বাংলার সংস্কৃতি, তারা প্রদীপদার এই বইটা অবশ্যই ঘরে এক কপি করে রাখুন, বাইবেলের মতো। আমি বলছি বইটা আপনাদের চিন্তা ভাবনার খোরাক জোগাড় করবে। প্রদীপদা, আপনি কিছু আপনার এই প্রকাশে আজকের দিন আপনার অনুভূতিটা আমাদের সঙ্গে শেয়ার করুন। প্রকাশের অনুভূতি হয়, ব্যাপারটা অনুভূতিটা যখন থেকে লেখা শুরু হয় তখন থেকেই শেষ হয়, তখন থেকেই শুরু লেখার অনুভূতি। আমার যখন থেকে আমি এটা লেখা শুরু করেছিলাম। আপনি কি মনে করছেন যে আবৃত্তির মার্ক আমাদের চেঞ্জ? কিন্তু আবৃত্তি নয়,
আবৃত্তি। আবৃত্তির মার্ক কি আমরা অন্যদিকে আমাদের টার্ন নিচ্ছে বা মোড় নিচ্ছে বলে মনে হচ্ছে? সব জগৎটাই পরিবর্তনশীল, যে আবৃত্তি শিল্পটাও পরিবর্তিত হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই পরিবর্তনটা যদি নাকি মানে পজিটিভ দিকে হয়, সামনের দিকে এগো, তাহলে আমরা সেখানে মান্যতা দিই। আর যদি সেই পরিবর্তনটা পেছনের দিকে এগো, তাহলে আমরা সেই জিনিসটাকে মান্যতা দিই না। সেই অভিমান থেকে লেখা না, সেই অভিমান থেকেও লেখা। এবং মোটামুটি এই যে ও ঠিকই বললো, সোনু মিত্রের থেকে শুরু করে তখন থেকে শুরু করে যে আবৃত্তি শিল্পে আমাদের পশ্চিমবঙ্গে এগিয়ে গেছে। এখন সাউন্ড সিস্টেম চলে এসছে, মিউজিক নিয়ে করছে, লোকে স্ট্যান্ডের ওপরে মোবাইল রেখে আবৃত্তি করছে, বিভিন্নভাবে লোকে আবৃত্তি করছে। কিন্তু শিল্প হিসেবে আবৃত্তি সেটা কিন্তু সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে পারছে না দু একজন আবৃত্তিকারের আবৃত্তি ছাড়া। অথচ আজকাল আবৃত্তিকারের সংখ্যা কিন্তু আগের তুলনায় 200 গুণ বেশি, শ্রোতাও বাড়ছে, সব বেশি, কিন্তু আবৃত্তি নিয়ে ব্যবসাও বেশি হচ্ছে। কিন্তু আরেকটা প্রশ্ন আপনার কাছে করবো স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে করবো। আমার খুব অভিমান হয়, আমরা কি কলকাতার ভাষাকে আবৃত্তি করতে সব থেকে বেশি পছন্দ করি? আমরা আঞ্চলিক ভাষাগুলোকে কেন সেভাবে পাচ্ছি না? এখানেও সেটা উল্লেখ করা হয়েছে। বাঁকুড়ার ভাষা, পুরুলিয়ার ভাষা, মেদিনীপুরের ভাষা, দক্ষিণ 24 পরগনার ভাষা, মুর্শিদাবাদের ভাষা, জলপাইগুড়ির ভাষা, ডুয়ার্সের ভাষা, কেন আমরা সেভাবে আবৃত্তিগুলো পাচ্ছি না? তার কি কোনো মূল্যায়ন বা তার কি দিশা দেখাচ্ছে? সেটাও এখানে আলোচিত হয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে আবৃত্তিকাররা কোনো ভাষা না শিখে সেই ভাষাটা নিয়ে আবৃত্তি করতে উঠে যাচ্ছে, ছোটো ছোটো ছেলে মেয়েদের বিভিন্ন আঞ্চলিক ভাষার উপর আবৃত্তি করার দিকে তারা শিক্ষিত করার চেষ্টা করছে। কিন্তু এতে আদৌ শিক্ষিত তৈরি হচ্ছে না, অশিক্ষিত তৈরি হচ্ছে। কারণ আঞ্চলিক ভাষাকে বুঝতে গেলে মাঠে রাখতে হবে, সেই মানুষের সঙ্গে মিশতে হবে।